বাসায় আসার পর আমার বারান্দা বাগানের গাছগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। আর বৃষ্টির কারণে কাপড় চোপড় দিয়ে সব কিছু কিন্তু একাকার হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাইকে জানাচ্ছি বৃষ্টিময় দিনে আমার ছোট্ট বাগান থেকে এই জবা ফুলের শুভেচ্ছা। যারা আমার লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। মায়ের বাসা থেকে গতকালকেই চলে এসেছিলাম। আসার পর রাতের বেলা কিন্তু আমি বারান্দার মধ্যে আসিনি। আর তার মধ্যে তো কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি গিয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য কিন্তু মোটামুটি আমার গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। আর গাছগুলো এতটা প্রাণবন্ত হয়েছে কি বলবো। দেখেন এক একটা গাছে এক এক কালারের জবা ফুল ফুটেছে। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছিল আমার গাছগুলো যদি ছাদের মধ্যে থাকতো তাহলে এই গাছগুলো আরও বড় হতো, আরও সুন্দর সুন্দর ফুল দিত। এখানে কিন্তু বেলি ফুলে অনেকগুলো কলি চলে এসেছে। আর অনেক দিন পর আমি রেন লিলির একটা ফুলের দেখা পেলাম। আমার কাছে কিন্তু রেন লিলি ফুলটা দেখে আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। অনেক দিন বা ধরতে গেলে বছর খানেক পরে আমি রেন লিলি ফুলের দেখাটা পেয়েছি। তো সকালে তো নাস্তা পানি বানাতে হবে, তো নাস্তা বানানোর আগে আমি বারান্দাতে চলে এসেছি। আর এই যে আমি মানি প্লান্ট গাছটা লাগিয়ে দিয়েছিলাম, এই গাছটা থেকেও চারপাশ থেকে অনেক কুশি বের হয়েছে। তার পাশাপাশি জেব্রিনা গাছটা থেকেও আসলে না গাছগুলো দেখার পর আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে একদম গাছগুলো সতেজ হয়ে উঠেছে। আর এখানে দেখেন আমার মরিচ গাছে আমি এসে দেখতে পেলাম যে এখানে 3টা মরিচ ধরেছে। আমি তো দেখে পুরাই অবাক আর একদম খুশি হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার এই যে মরা গাছটা আবার যত্ন সহকারে লাগিয়ে দেবার পর এখান থেকে যে আমি এই যে মরিচ পেয়েছি, আমার কিন্তু খুব ভালো লাগা কাজ করছে। আর বাইরের বারান্দা দিয়ে দেখেন ফুলগুলো ভিজে একদম পাতাগুলো পরিষ্কার হয়ে আছে। এত ভালো লাগছিল এই সময়টা আর কি এই গাছগুলো দেখতে বা ফুলগুলো দেখতে। এটা কিন্তু আমার খুব শখের একটা জায়গা, খুব ভালোবাসার একটা জায়গা। তো বারান্দাটা ছোট হওয়ার কারণে মনে মনে ভাবতেছিলাম, ইস আমার বারান্দাটা যদি আরেকটু বড় হতো তাহলে আমি আরও কত কত রকমের ফুল গাছ এনে যে ভর্তি করতাম। এখন তো ফুল গাছ মোটামুটি কেনা বন্ধই করে দিয়েছি। তো আমি কিন্তু একদম বাগান ঠাগান দেখে তারপরে আমি অফ ক্যামেরাতে একদম অনেকগুলো রুটি বেলে নিয়েছি, তার সাথে কিছু পরোটাও বেলে নিয়েছি। আর আমি সব সময় কিন্তু রুটি আকারেই পরোটাগুলো বানিয়ে থাকি। এতগুলো রুটি বানাতে আমার কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরমে একেবারে অবস্থা খারাপ ছিল। তো এখানে আমি কিছু রুটি ফ্রোজেন করব, এই কারণে কিন্তু এতগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর আজকে না আমি রুটি বেলার সময় আর কি রুটিটা কাই করার সময় আমি আটার মধ্যে বা পানির মধ্যে কোনো তেল ইউজ করিনি, একদম তেল ছাড়াই আজকে রুটিগুলো খুব সুন্দর করে আমি আর কি আটাটা কাই করে নিয়েছিলাম। তো এভাবেও কিন্তু তেল ছাড়া তেল দিয়ে আটা কাই না করেও কিন্তু খুব সুন্দর করে রুটি ফ্রোজেন করা যায়। আবার সেই রুটিগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, সফট থাকে রুটিগুলো। তো এদিক থেকে আমি এখন কিছু রুটি ভেজে নেব আর তার সাথে কিছু পরোটাও ভেজে নেব। এই তাওয়াটা কেনার পর থেকে আমার কিন্তু এটার মধ্যে কাজ করে আমি একটু স্বস্তি পাই না। আমার মনে হয় যে আমার পুরাতন যে ফ্রাই প্যানটা আছে ওইটার মধ্যেই কাজ করে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটার মধ্যে তেল জাতীয় কোনো কিছু ভাজতে গেলে দেখা যায় মাঝখানের অংশটা যেহেতু একেবারে উঁচু, তো তেল দিয়ে ভাজতে গেলে না একদম তেলটা চারপাশে গিয়ে পড়ে থাকে, তো মাঝখানে কোনোভাবেই কিন্তু তেলটা থাকে না। তো এই জিনিসটাই আমার সবচাইতে একটু বেশি বিরক্তিকর আর কি লাগে। তো দেখেন তেলটা চারপাশে ছড়িয়ে গিয়েছে, মাঝখানে তেলই নাই। তো একটু আর কি এদিক সেদিক করে আর কি পরোটাগুলো বা ডিম এভাবে এগুলো এই তাওয়াটার মধ্যে ভাজতে হয়। আমি আমার প্রতিটা আপুকে বলবো যে অন্তত আপনারা এই তাওয়াটা কেউ ব্যবহার করবেন না, এটা ব্যবহার করে না অতটা স্বস্তি পাওয়া যায় না। আমি পাই না, তাই আপনাদেরকে আর কি বললাম। আবার অনেকে পেতেও পারেন। এদিক থেকে আমি মিষ্টি নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, মা মিষ্টি দিয়ে দিয়েছিল। তো মিষ্টি দিয়ে পরোটা খাবো আর তার সাথে চা তো থাকবেই।
বাসায় আসার পর মোটামুটি অনেক কাজে রয়েছে, তবে এবার তেমন একটা ঘরদুয়ার এলোমেলো করে নাই জবার আব্বু। তো রান্নাবান্নাও করতে হবে দুপুরবেলা, তবে আজকে যদি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একদম বাসায় আসার পর সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্নার আগ মুহূর্ত সবগুলো রুম আমি কিভাবে গুছিয়ে নিলাম, তো সেই ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কিন্তু এই রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তো এই রুটিগুলো আমি এখানে একটা টিস্যু দিয়ে তারপরে এই বাকি রুটিগুলো আর কি ফ্রোজেন করব। টিস্যু না দিলে দেখা যায় কি এই বক্সটা কিন্তু একেবারে ঘেমে যাবে, আর ফ্রিজে রাখার পর আবার উপরের অংশটাও ঘেমে যাবে, আর সেই পানিটা যদি রুটিটার উপরে পড়ে ওইটা পরবর্তীতে ভাজতে গেলে তখন কিন্তু সেই রুটিটা আর ভালো মতো ভাজা যাবে না। তাই নিচে একটা টিস্যু দিলাম, এখন উপরে আরেকটা টিস্যু দিয়ে তারপর আমি এখন বক্সটা রেখে দিব। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি জানি আমার ভালোবাসার আপুরা আমার লাইফস্টাইল ব্লগগুলো খুব দেখতে ভালোবাসেন। যখন আমি কোনো কাজের ভিডিও শেয়ার করি সেই ভিডিওগুলো দেখি যে আমার ভালোবাসার আপুরা খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর দেখা যায় সচরাচর আমি সব সময় কিন্তু আমার ভিডিওগুলো একটু বড় বড় হয়ে থাকে। তো সমস্যাটা হয়েছে কি যে আমি কখনো ছোট ছোট ভিডিও খুব কম শেয়ার করেছি, বড় বড় ভিডিও শেয়ার করতে করতে এমন একটা অবস্থা আমার হয়ে গিয়েছে এখন বড় ভিডিও শেয়ার না করলে দেখা যায় আমার আপুরা দেখে তেমন একটা স্বস্তি পায় না। অনেক আপুরা মাঝে মাঝে কমেন্ট করে বসেন যে আপু এত ছোট ভিডিও আসলে কিভাবে ভিডিও অন করতে করতে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, আর আমিও বুঝতে পারি যে আমার বড় ভিডিওগুলো আমার আপুরা দেখতে খুবই ভালোবাসেন। এদিক থেকে আমি এই টিস্যু হোল্ডারটার মধ্যে কিছু টিস্যু আর কি রেখে দিব। এদিক সেদিক বের হলে তখন দেখা যায় এই টিস্যু হোল্ডারের মধ্যে রাখলে একটা সুবিধা কি এখান থেকে ঝটপট করে টান দিয়ে একটা টিস্যু নেওয়া যায়। আর ওইভাবে যদি বক্সে করা বা আমার যে ড্রয়ারে রাখি ওখান থেকে বের করতে মাঝে মাঝে আর কি একটু বিরক্তিকর লাগে। তো আমি এখানে কিছু কিশমিশ আর কি আমি রাখবো। তো এই কিশমিশগুলো না আমার ভাই আর কি বাইরে থেকে নিয়ে এসেছিল, তো 3টা বক্স নিয়ে এসেছিল। সেখান থেকে মাকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, আর আমার ছোট বোনকে একটা দিয়েছিল। তো এখান থেকে অনেকটা কিশমিশ জবার আব্বু দেখা যায় বের করে করে ও যখন খায় একদম মোট ভর্তি করে খেয়ে ফেলে। তো যে কোনো জিনিস কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া ভালো না, সব কিছুরই একটা পরিমাণ আছে বা পরিমাপ আছে। তো সে যেহেতু খেতে পছন্দ করে তার জন্য এখানে আমি কিশমিশ কিছুটা তুলে রাখলাম। দেখা যায় প্রতিদিন ফ্রিজ খুলে খাওয়া বক্স খুলে খাওয়া বক্সটা মাঝে মাঝে ঠিকঠাক মতো লাগায় না, তো এই কারণে আমি এটার মধ্যে কিছু কিশমিশ রেখে দিলাম। আর বাকি কিশমিশগুলো আমি নর্মাল ফ্রিজে আবার রেখে দিব। সে তো বাসায় এসে কিশমিশ দেখে একেবারে খুশি, আর বারবার বলতেছিল দুধ গরম করার সময় এই গরম দুধের মধ্যে আমাকে কিছুটা কিশমিশ আর কি ভিজিয়ে দিবে। তো যাই হোক, সে কি পছন্দ করে কি পছন্দ করে না, তো এটা কিন্তু একদম গত 19 বছরের সংসারে আমার A to Z জানা হয়ে গিয়েছে। দুঃখের বিষয় যে আমি কি পছন্দ করি সেও সেটা ভালো করে জানে, জানার পরও আমার সাথে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে ফেলে। তো এই দিক থেকে দুপুরে রান্না করব সেগুলো নামাচ্ছিলাম, আর জবা এসে অমনিতেই কলিং বেলটা চাপ দিল। তো এই যে দরজা খুলে দিয়েছি, জবা কিন্তু কোচিংয়ে সেন্টারে গিয়েছিল, তো কম্পিউটার শেখার জন্য আর কি ওখান থেকে চলে আসলো। আর আমি এদিক থেকে রান্নাবান্না কি করব সেই রান্নাবান্নাগুলো করার জন্য আমি সবজিগুলো বের করে নিচ্ছি। আর চিন্তা করতেছিলাম যে আজকে কি রান্না করব। পরবর্তীতে আমি এখান থেকে মাংসটা আর কি নামিয়ে নিলাম। দেখেন মেয়েটা আমার কত অলস, ও কিন্তু একটু অলস টাইপের। ঘরে ঢুকেছে ঠিকই কিন্তু দরজাটা লাগায়নি। এমনই করে যদি আমি বলতাম দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য তাহলে লাগাতো, যেহেতু আমি বলি নাই এই কারণে কিন্তু দরজাটাও লাগায় নাই। তো দুপুরে যেহেতু রান্নাবান্না করব, সকালবেলা উঠে কাজকর্ম মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছি। আর তার মাঝখানে আমি এই যে এগুলো ভিজিয়ে দিলাম, কারণ এই মুহূর্তে যদি এগুলো না ভিজিয়ে দিই ঘরের কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, এরপর আবার এগুলো নামিয়ে বা ভিজাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। এই কারণে আগে এগুলো মাঝখান থেকে আর কি ভিজিয়ে দিলাম।
আর সবজিগুলো মোটামুটি এখন আমি ধুয়ে তারপরে আমি এই ঝুড়ির মধ্যে আর কি রেখে দিব। তন্নি আইডি থেকে আপু কতদিন আর কি বলবো, আরও 4-5 দিন আগে বেশি সম্ভবত কমেন্ট করেছিল। তো আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, আমি কমেন্টটা পেয়ে একদমই অবাক হয়ে গিয়েছি যে আমার মতো এরকম ছোট্ট একটা চ্যানেল বা আমি ছোট্ট একজন মানুষ, আমার তেমন কিন্তু অতিরিক্ত আহামরি কোনো ভিউজ নেই। তো এরপরও যে আপুটা আমাকে ফলো করেছে এটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। আর আপুটা আমাকে ফলো করার পর তার চ্যানেলটা মোটামুটি অনেকটা এগিয়েও গিয়েছে, এটা শুনেও কিন্তু আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। তবে একটা জায়গায় গিয়ে মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। তো কেন খারাপ হয়ে গিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আপু কমেন্টে কি লিখেছে, আপু লিখেছিল, আপু আমি কখনো তোমাকে কমেন্ট করিনি, আজ করলাম, কারণ তোমার অন্যকে সাহায্য করার মন মানসিকতা দেখে 21 সাল থেকে একটার পর একটা চ্যানেল খুলে যাচ্ছি আর মনিটাইজেশন হয়েও হারাচ্ছি। আপু শেষের চ্যানেলটা নিয়ে দীপা আপুর সাথে পরামর্শ নিলাম। আপু বলছিল বিথিকে ফলো করো, ওইটাই ভিডিও করো, আমিও তাই করেছিলাম। আপু ভিডিও ভালো আসছিল, মাত্র 7 মাসের চ্যানেল। হায় আমার কপাল, ফোনটা 2 মাস আগে চুরি হলো, আমি পাসওয়ার্ড মনে রাখি নাই, এখন আবার চেষ্টা করছি। ভালো থেকো আপু টেকনিক্যাল বিষয়ে আমি সাহায্য করতে পারবো। তো টিস্যু বক্সগুলো আমি ডয়ারে রেখে দিলাম আর এখানে একটা গাছ এনেও আমি রেখে দিলাম। আসলে গাছপালা যেহেতু পছন্দ করি, গাছ না থাকলে ভালো লাগে না। আর বাইরে যেহেতু বৃষ্টি, সারা ঘরে কিন্তু কাপড় চোপড় দিয়ে আমার ভর্তি আসছে। তো তন্নি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীপা আপু হয়তো বা আমাকে ভালোবাসে, বা একটা সময় যখন আমরা আর কি সব আপুরা মিলে লাইভ করতাম, একজনের পর একজন সবার লাইভে সবাই জয়েন থাকতাম, আমরা কিন্তু একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। আর ওই সময়টাকে কিন্তু আমি খুব বেশি মিস করি। তো হয়তো বা দীপা আপু আমাকে ভালোবাসে বা আমার কাজগুলো দেখতে দীপা আপুরও ভালো লাগে, এই কারণে হয়তো বা তন্নি আপু তোমাকে এই কথাটা আপু বলেছিল। তবে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে যে তুমি এত সুন্দর কাজ করো, আবারও তুমি ফোনটা হারিয়ে চ্যানেলটাও হারিয়ে ফেললে, এটা শুনে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তবে আপু তোমার জন্য মন থেকে সব সময় দোয়া থাকবে। আর কমেন্ট করলে না, আসলে ভালো ভালো কমেন্ট করলে একজনের থেকে আরেকজন আর কি তার দেখাটা পায় বা তার ভিডিওগুলো দেখতে পারে। একটা ভিডিও দেখে অনেক কিছু দেখতে পারে, শিখতে পারে, জানতে পারে। তো আপু তুমি যে আজকে কমেন্টটা করেছিলে সেই দিন আর কি, তো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মতো এরকম ছোটোখাটো একজন মানুষকে ফলো করেও যে তুমি অনেকটা দূরে এগিয়ে গিয়েছিলে। তো যাই হোক, তো এই যে মাঝে মাঝে এই যে বলি না যে ভাল লাগে না, ক্যামেরা অন করতে কাজ করতে ভাল লাগে না, তবে এই সাদামাটা সাধারণ কাজগুলোই যে আমার আপুদের কাছে এত ভালো লাগে, সেটা আমি মাঝে মাঝে ভাবলেও আমার কাছে অবাক লাগে। তো এদিক থেকে আমি যেহেতু সব কিছু গুছিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর বৃষ্টির দিনে না টাইলসের ঘরগুলো ঝাড়ু দিতে গেলে একদম কেমন যেন একটু ভিজা ভিজা থাকে আর কি, মনে হয় যে ঝাড়ুটা টাইলসের সাথে আটকিয়ে থাকবে এমন একটা অবস্থা। তো কবে যে বৃষ্টি থামবে আল্লাহই ভালো জানে। তো মায়ের বাসায় আসার পর থেকেও কিন্তু মোটামুটি ভালোই কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছে। আর প্রত্যেকটা রুম ঝাড়ু দিতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। সকালে নাস্তা খাওয়ার পর থেকে আমি সব সময় কিন্তু এইভাবে আমার ঘরের কাজগুলো করে থাকি। অনেক দিন আগে আমাকে একজন আপু কমেন্ট করেছিল, আসলে এই মুহূর্তে আপুটার নাম ভুলে গিয়েছে। আপু বলেছিল, আপু তুমি কিভাবে তোমার সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করো, তুমি একটু আমাদেরকে শেয়ার করবা, তাহলে ওইভাবে আমরাও কাজগুলো করব। আসলে আমি যে সব সময় একই নিয়ম ধারায় কাজ করি তা কিন্তু না। যেদিন খুব সকালবেলা ঘুম থেকে উঠি সেদিন তো খুব সকাল সকাল কাজগুলো হয়ে যায়, আর যেদিন একটু লেট করে উঠি সেদিন কিন্তু কাজের রুটিন এক থাকে না, একটু এদিক সেদিক আর কি হয়ে যায়। এখানে এসে কাজের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ পুরোটা ঘর ঝাড়ু দিতে আমার 40 থেকে 45 মিনিট টাইম লেগেছে। আমি এমনভাবে ঘরটাকে ঝাড়ু দিয়েছি যে আজকে আর আমি ঘরটাকে আর কি মোছার কোনো চিন্তা ভাবনা নাই। এরপরও যদি আবার দেখি যে না ভালো লাগতেছে না, ঘরটা মুছতে হবে, তো তারপর আর কি পরের চিন্তা পরে, আগে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। যদি শরীর ভালো লাগে, মন ভালো লাগে, তাহলে ঘরটা মুছবো, আর যদি ভালো না লাগে তাহলে আর ঘরটা মুছবো না। তো ঘরটা যদি খুব সুন্দর করে ঝাড়ু দেওয়া হয় না, তাহলে কিন্তু ঘরটা না মুছলেও চলে। তো
তো এই দিক থেকে বাংলাদেশি ব্লগার মমি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আন্টির গাছগুলো খুবই সুন্দর আছে, কিভাবে আনলো একটু বললে সুবিধা হতো, গাছগুলো একটু নষ্ট হয়নি, মাশাল্লাহ। আমার জানা দরকার আপু, বলবে প্লিজ। তো মিম আপু খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আসলে মা যে গাছগুলো কিভাবে নিয়েছে সেটা আমিও বলতে পারবো না। যেই মুহূর্তে মার জিনিসপত্র আর কি নামাচ্ছিল ওই মুহূর্তে কিন্তু আমি মা আর ভাইয়ের জন্য নাস্তা বানানোর জন্য ব্যস্ত ছিলাম। গাছপালা বা ফার্নিচার কোথায় কিভাবে নামিয়েছে বা কোথায় কিভাবে নিয়েছে আমার আসলে উচিত ছিল ওই সময়টা একটু ভিডিও করা, তবে আমি যেহেতু বাসায় সকালের নাস্তা বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। আর দেখা যায় কি সব জিনিসপত্র উঠানোর পর তেমন একটা গাড়িওয়ালা যারা ছিল তারা আর কি সময় দেয়নি, যদি একটু সময় দিত আমি হয়তো বা একটু ভিডিও করতে পারতাম। খুব তাড়াহুড়ার মধ্যে যেহেতু মা সব কিছু নামিয়ে নিয়েছে, তো ওই কারণে ভিডিও করতে পারিনি আর তোমার সাথে শেয়ারও করতে পারিনি। তবে আমি মায়ের কাছ থেকে দেখি, আমি ফোনে কথা বলে শুনে নিব যে মা কীভাবে গাছগুলো নিয়েছিল। তো যদি মা সঠিকভাবে বলতে পারে তাহলে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব আপু। তো এই দিক থেকে এই যে বড় কন্যা এসে পড়লো আর সে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, আর এখন আমি বারান্দাটা যেহেতু কাদা কাদা হয়েছে তো বারান্দাটা এখন আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মোটামুটি ঘরের সব কাজকর্ম শেষ, এরপর কিন্তু আমি দুপুরে রান্নাবান্নার কাজে যাব। তবে রান্নাবান্নার আগ মুহূর্তে কী কী কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কথা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আলহামদুলিল্লাহ ও অনেক ভালো রেজাল্ট করেছে আপু, মন খারাপ করো না, সামনে অনেক ভালো করবে, মা হিসেবে দোয়া করো। মেয়েদের জীবন তো আপু নানা ধরনের কষ্ট দিয়ে ভরা, তোমার কান্না জড়ানো কষ্ট শুনে আমারও চোখে পানি চলে আসছে আপু। জবার জন্য দোয়া আর ভালোবাসা রইল, ওকে বলো খালামণি দূরে থাকে তাই মিষ্টি খাওয়াতে পারলো না। এই কমেন্টটা পড়ে কিন্তু আমি জবাকে শুনিয়েছিলাম। তো জবা বলল আর কি যে মা তুমি সব আন্টিদেরকে বলো আমার জন্য দোয়া করতে। তবে জবা যে একা একা পড়েও এরকম একটা রেজাল্ট করেছে এটার জন্য সব আপুরা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেছে জবাকে। তো আমি মা হিসেবে করিনি, আসলে মায়ের চাওয়া পাওয়া তো একটু বেশি থাকে, এই কারণেই কিন্তু আমি মন থেকে ততটা খুশি হতে পারিনি। তবে এখানে আসলে জবার কোনো দোষই নেই, সবই আমার ভাগ্য। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।